আজকে আমাদের টপিক প্রথম যেটা সেটা হচ্ছে ক্যাভিটারি লাং লেশন। এটা একটা গ্যাস ফিল্ড অথবা এয়ার ফিল্ড স্পেস যেটার ওয়ালটা 3 মিলিমিটার অথবা তার চেয়ে বেশি হয়। এর আগে আমরা সিস্টিক ডিজিজ দেখছিলাম, ওইখানে ওয়ালটা মোটামুটি থিন হয়, ইউজুয়ালি 1 মিলিমিটার, তবে 4 মিলিমিটার বা তার 4 মিলিমিটারের কম হবে। আর এটার ক্ষেত্রে এটা সাধারণত 3 মিলিমিটার অথবা তার চেয়ে বেশি হয়। তার মানে দেখা যাচ্ছে যে একটু ওভারল্যাপিং আছে। যাই হোক, যদি আমি গ্রসলি বলি, ক্যাভিটারি লেশনের ওয়ালটা সিস্টিক ডিজিজের চাইতে ঠিক হবে, 3 মিলিমিটার অর গ্রেটার। এখন এই ক্যাভিটারি লেশন গুলো ইনফেকশন থেকে হতে পারে, যেমন টিউবারকুলোসিস, তারপরে স্টাফাইলোকক্কাল, ফাঙ্গাল, প্রোটোজাল ইনফেকশন, হাইড্রাটিস সিস্ট হতে পারে। ফাঙ্গাল ইনফেকশনের মধ্যে অ্যাসপারজিলোমা আছে। এছাড়া গুরুত্বপূর্ণ হচ্ছে নিওপ্লাস্টিক, সেটা প্রাইমারি হতে পারে, সেকেন্ডারি অথবা লিম্ফোমা থেকেও হতে পারে। এছাড়া পালমোনারি ইনফার্কশন বা হেমাটোমা, এগুলো থেকেও পরবর্তীতে ইনফেকশন হয়েও এরকম অ্যাবসেস বা ক্যাভিটারি লাং লেশন হতে পারে। কোলাজেন ডিজিজ, যেমন রিউমাটিড ডিজিজ থেকে হতে পারে। ভেগেনার গ্রানুলোমাটোসিস হতে পারে, যেখানে ক্যাজিয়েটিং যে ম্যাটেরিয়াল গুলো আছে এগুলো যদি এক্সপেল আউট হয়ে যায়, তখন এখানে একটা এরকম ক্যাভিটি রিলেশন তৈরি হতে পারে। এছাড়াও আমাদের যে সিস্টিক লাং ডিজিজ আছে, সেগুলোর মধ্যে ব্রঙ্কোজেনিক সিস্ট, তারপরে সিস্টিক অ্যাডেনোমাটাইড ম্যালফরমেশন, এগুলোও ক্যাভিটি রিলেশনের মতো মনে হতে পারে যদি ওয়ালটা ঠিক হয়। এছাড়া বুলা, বেলেবস, নিউমাটোসিল, যেগুলো সাধারণত সিস্টিক লেশনের মধ্যে পড়ে, কিন্তু এগুলো ওয়াল যদি কোনো কারণে ঠিক থাকে, সেক্ষেত্রে এটাও ক্যাভিটারি লাং লেশনের মতোই হতে পারে। আমরা যেটা প্রথম একটা ছবি দেখতেছি, এখানে একটা ক্যাভিটারি লাং লেশন দেখতে পাচ্ছি, রাইট আপার জোনে। আপার এবং মিড জোনে কিছু পার্ট আছে সামান্য, মেইনলি আপার জোন। এখানে ওয়ালটা দেখতে পাচ্ছি ঠিক, ইনার মার্জিনটা খুব ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না, আউটার মার্জিনও একটু অবসকিউরড অথবা ইল ডিফাইন্ড। খুব গুরুত্বপূর্ণ হচ্ছে এখানে বেশ ভালো একটা ফ্লুইড কন্টেন্ট আছে, অথবা এয়ার ফ্লুইড একটা লেভেল আছে বেশ ভালো। এখন সাধারণত লাং অ্যাবসেসে এরকম হয়, এখানে দেখা যায় যে ওয়ালটা ঠিক হয়, ইনার মার্জিনটা র্যাক্ট হয়। এয়ার ফ্লুইড খুব গুরুত্বপূর্ণ, এখানে ফ্লুইডটা বেশি থাকে, এয়ার ফ্লুইড লেভেল থাকে। এটা এয়ার ফ্লুইড লেভেলটা দুই ভাবে আসতে পারে। প্রথমে যখন একটা অ্যাবসেস ফর্মেশন হয়, তখন কিন্তু ভেতরে জাস্ট কালেকশনটাই ছিল, কিন্তু কোনো কারণে এটা যদি এয়ারওয়ের সাথে কমিউনিকেট করে, তখন এর ভেতরে এয়ারটা ঢুকে যাবে, কিছু ফ্লুইড এক্সপেল আউট হবে কফের মাধ্যমে, এবং এর ভিতরে একটা এয়ার ফ্লুইড লেভেল তৈরি হবে। আরেকটা হতে পারে, যদি ইনফেকশনটা গ্যাস ফর্মিং অর্গানিজম দিয়ে হয়, সেক্ষেত্রে এর ভিতরে আস্তে আস্তে এয়ার ফর্মেশন হবে। এবং আমরা সিটি যদি করি, খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে যে আউটার লেয়ারটা, এই রিমটা ইনহেন্স করবে সিটিতে। এখন এটা যদি অ্যাবসেসটা যদি আমরা দেখি, এটা অ্যাসপিরেশন থেকে যদি হয়, সেক্ষেত্রে এটা রাইট সাইডে বেশি হয়। আমরা জানি রাইট সাইডের প্রিন্সিপাল ব্রঙ্কাস যেটা, সেটা একটু ভার্টিক্যাল এবং সাইজটা একটু ছোট। তো এই দিকে অ্যাসপিরেশন হলে এদিকে যাওয়ার সম্ভাবনাটা বেশি, এবং সেটা লোয়ার পার্টে যাবে, লোয়ার জোনে যাবে। এবং অ্যামিবিক অ্যাবসেস যদি হয়, সাধারণত লিভারে অ্যামিবিয়াসিস থেকে হয়, এবং সেটা কিন্তু এই বেজাল রিজিয়নের দিকে বেশি হয়। যখন আমরা একটা ক্যাভিটারি লেশন ইভ্যালুয়েট করব, তখন আমাদেরকে এটার লোকেশন, তারপর এটার মার্জিন, ওয়াল থিকনেস, ফ্লুইড লেভেল আছে কিনা বা কন্টেন্টটা কিরকম, এটা মাল্টিপল কিনা বা স্যাটেলাইট লেশন আছে কিনা, সারাউন্ডিং লাংস এর কন্ডিশন কিরকম, এগুলোর উপর ভিত্তি করে আমাদেরকে একটা ফাইনাল সিদ্ধান্তে আসতে হয়। তবে সব ক্ষেত্রেই যে আমরা একেবারে কমপ্লিটলি একটা একটা সিদ্ধান্তে চলে আসতে পারবো সেটা না, আমাদের ডিফারেন্সিয়াল থাকবে। এটা একটা লিভার অ্যাবসেস, এটা ল্যাটারাল ভিউ করলে আমরা এটার এক্সাক্ট লোকেশনটা সম্পর্কে একটা ধারণা পাবো। এটা যদি দেখি, এখানে আমরা কিছু ইনফ্লামেটরি চেঞ্জ দেখতে পাচ্ছি, কিছু লিনিয়ার একটা অপাসিটি দেখতে পাচ্ছি, যেটা
ব্যান্ড অ্যাটেলেক্টাসিস বা প্লেট অ্যাটেলেক্টাসিস হতে পারে, কিন্তু আমাদের এখানে রাইট আপার জোনে এখানে একটা ক্যাভিটারি লেশন আছে। খুবই ভালোভাবে দেখলে বোঝা যায়। খুব একেবারে গ্রসলি যদি একেবারে খুব অল্প সময় যদি দেখি নাও চোখে পড়তে পারে, কিন্তু এখানে একটা ক্যাভিটারি লেশন আছে এবং এই লেশনটা থিন ওয়াল একটা ক্যাভিটারি লেশন রাইট আপার জোনে। এবং এটা যদি সিটি করি, সিটিতে দেখতে গেলে আবার দেখা যাচ্ছে ওয়ালটা এক্সরেতে যে যতটা থিন মনে হচ্ছিল, সিটিতে অতটা থিন না। এটা একটা টিউবারকুলার ক্যাভিটারি লেশন। সাধারণত টিউবারকুলার ক্যাভিটারি গুলো ফ্লুইড খুবই কম থাকে, ড্রাই টাইপের ক্যাভিটারি লেশন হয়। ক্যাভিটারি টিউবারকুলার ক্যাভিটারি লেশনের সাথে মাল্টিপল স্যাটেলাইট ক্যাভিটিস থাকতে পারে। একটা মূল ক্যাভিটারি লেশনের পাশে আরো দু একটা ক্যাভিটি থাকতে পারে। এয়ার ফ্লুইড লেভেল প্রথমে বলা হচ্ছে ড্রাই, তবে যদি থাকেও সেক্ষেত্রে খুব সামান্য এয়ার ফ্লুইড থাকতে পারে, স্মল এয়ার ফ্লুইড লেভেল হতে পারে। আহ, এবং এটার লোকেশন যদি বলি তাহলে পোস্টেরিয়র সেগমেন্ট অফ আপার লোব এবং এপিক্যাল সেগমেন্ট অফ লোয়ার লোব, এটা হলো কমন জায়গা, তবে সব জায়গাতেই হতে পারে। এবং ওয়ালটা সাধারণত থিন হয়, তবে ওয়াল থিকও হতে পারে। সাধারণত থিন হয় ওয়াল, মোটামুটি ড্রাই টাইপের একটা ক্যাভিটি থাকে। লোকেশন যদি বলি পোস্টেরিয়র সেগমেন্ট অফ আপার লোব এবং এপিক্যাল সেগমেন্ট অফ লোয়ার লোব, এটা হচ্ছে কমন লোকেশন, তবে সব জায়গায় হতে পারে। এটা আমরা দেখলাম টিউবারকুলার ক্যাভিটি। এখানে আমরা আরেকটা দেখতে পাচ্ছি লেফট মিড জোনে, এখানেও একটা থিন ওয়াল ক্যাভিটি রিলেশন দেখতে পাচ্ছি, সারাউন্ডিং কিছু ইনফ্লামেটরি চেঞ্জ দেখতে পাচ্ছি। এখানে যদি দেখি এটা কার্ডিয়াক শ্যাডোর সাথে সুপার ইম্পোজড হয়ে আছে এবং এটাও আগেরটাও টিউবারকুলার ক্যাভিটি ছিল, থিন ওয়াল, থিক ওয়ালও হতে পারে। এবার আমরা মোটামুটি একটা সিস্টিক লেশন টাইপের একটা লেশন দেখতে পাচ্ছি, যেহেতু এখানে কিন্তু সারাউন্ডিং যদি দেখি, সারাউন্ডিংস এ আমরা ইনফ্লামেটরি চেঞ্জ ওরকম পাচ্ছি না, আউটলাইন অনেকটা ক্লিয়ারলি ডিফাইন্ড, একটা সিস্টিক লেশনের মতো লাগছে। এটা একটা হাইড্রাটিড সিস্ট। এখন হাইড্রাটিড সিস্ট আমরা যেটা ক্যাভিটারি লেশন, যখন ওই হাইড্রাটিড সিস্টের একটা কন্টেন্ট, ফ্লুইড কন্টেন্টটা কমে যাবে, একটা এয়ার ফ্লুইড লেভেল তৈরি হবে, তখন কিন্তু আমরা এটাকেও একটা ক্যাভিটারি লেশন হিসেবেই দেখতে পারবো। এবং এখানে যেহেতু এতে অনেক দিন ধরে থাকে, ইনফ্লামেটরি চেঞ্জটা কমই থাকতেছে। এবং এটা যদি দেখি, এটা আমাদের কাছে একটা অ্যাবসেসের মতো হতে পারে বা একটা লাং সিস্ট হতে পারে, ব্রঙ্কোজেনিক সিস্ট যেটা। আহ, এবং আমরা যদি কন্টেন্ট দেখি সেটা ফ্লুইড কন্টেন্ট, তবে এটা হিস্টোলজিক্যালি এটা হাইড্রেটেড সিস্ট ছিল। যখন আমরা জানি হাইড্রেটেড সিস্টের ভেতরে সিস্ট উইদিন সিস্ট থাকে এবং এর ভিতরে লেয়ারটা একটা স্টেজে গিয়ে ডিটাচড হয়ে যেতে পারে। এখন যখন লেয়ারটা ডিটাচড হয়ে যাবে, ইনার লেয়ারটা ডিটাচড হয়ে যাবে, তখন এটা নিচের দিকে ডিপেন্ডেন্ট পার্টে পড়ে যেতে পারে ইনার ওয়ালটা, এবং তখন আমরা একটা এয়ার ফ্লুইড লেভেল হিসেবে পাবো, যেটা আমরা এক্স রেতেও দেখতে পারি, সিটি স্ক্যানেও দেখতে পারি। তবে এই যে ইনার যে লেয়ার ওয়ালটা যদি দেখতে পারি, সেক্ষেত্রে এটা মোটামুটি আমাদেরকে হাইড্রেটিক সিস্টেমের পক্ষে ডায়াগনোসিস দিবে, যদিও ফ্লুইড লেভেলের মতো লাগতেছে। সো এটা একটা ক্যাভিটারি লেশন, অ্যাবসেসের সাথে ডিফারেন্সিয়াল হতে পারে। তবে আমাদেরকে দেখতে হবে ভেতরের আলাদাভাবে কোনো আমরা ইনার একটা লেয়ার দেখতে পারি কিনা। এটা আরেকটা, এটাও অ্যাবসেসের মতোই লাগছে, তবে এটাও হাইড্রেটেড সিস্টের একটা ফিল। এবং আমরা যেটা এখন দেখতেছি, যে যদি ইনার লেয়ারটা যদি ডিটাচড হয়ে যায় এবং ডিপেন্ডেন্ট পার্টে যদি চলে আসে, এইরকম অ্যাপিয়ারেন্স একেবারে স্পেসিফিক হচ্ছে হাইড্রেটেড সিস্টের জন্য, যেখানে ইনার লেয়ারটা ডিটাচড হয়ে গেছে এবং এখানে কিছু ফ্লুইড লেভেল চলে আসছে। এখন হাইড্রেটেড সিস্ট যদি থাকে, কমনলি আমাদের লিভারের জন্য এটা বেশি গুরুত্বপূর্ণ, সাথে লিভারেও থাকতে পারে হাইড্রেটেড সিস্ট। আউটার লাইনটা খুব ভালোভাবে দেখলে ডাবল লেয়ারের মতো মনে হয়। এখানে আমরা যদি দেখি, যেটা আমরা দেখলাম লাংসে, যে ইনার লেয়ার যখন ডিটাচড হয়ে যায় তখন এরকম একটা অ্যাপিয়ারেন্স আসতে পারে, এবং যখন এটা হয় তখন আমরা এটাকে একটা ওয়াটার লিলি সাইন বলি। এখন আমরা একটু যদি
স্টেজ গুলো দেখি যে হাইড্রাটিস সিস্টের স্টেজটা কিরকম ভাবে হতে পারে। এখানে দুই ধরনের আছে, একটা ডাব্লিউএইচও স্টেজিং আছে আর একটা গার্বি স্টেজিং আছে। এটা আমরা ডাব্লিউএইচও যেটা দেখতেছি, একেবারে যদি ইউনিলোকুলার একটা সিস্ট থাকে, নর্মাল একটা সিস্টের মতো জাস্ট, এবং আমরা যদি ওয়ালটা একটু দেখি এখানে কিছুটা ডাবল লেয়ারের মতো মনে হয়, এরকম একটা যদি হয় তাহলে এটা স্টেজ ওয়ান। স্টেজ ওয়ানটা একেবারে অ্যাক্টিভ স্টেজ, এবং এর ভেতরে যদি মাল্টিপল সিস্ট তৈরি হয় সেটা স্টেজ টু, বা মাল্টিসেপ্টেশন যদি হয় স্টেজ টু। এটা আবার যদি সেপ্টামটা যদি ডিটাচড হয়ে যায়, আমরা যেটা দেখতে পাচ্ছিলাম কিছুক্ষণ আগে, যদি ডিটাচড হয়ে যায় এটা 3A, এটা কিন্তু ডাব্লিউএইচও ক্লাসিফিকেশন, ডিটাচড হয়ে গেলে 3A। এবং এই যে সিস্ট গুলো ছিল, এই সিস্ট গুলো যদি একটা সলিড কম্পোনেন্টের ভিতরে চলে আসে, যেমন আমরা এর আগে যেটা দেখতে পাচ্ছিলাম সেটা এর ভিতরে অনেকগুলো সেপ্টেশন আছে, অনেকগুলো সিস্ট আছে, কিন্তু এর ভেতরে কিন্তু সলিড কম্পোনেন্টের মতো ছিল না। এখন স্টেজ 3B তে যেটা হবে, সলিড কম্পোনেন্ট হয়ে চলে আসবে। সলিড কম্পোনেন্ট যখন হবে, এই মাল্টিসেপ্টেশনের চাইতে এই সলিড কম্পোনেন্টটা ইন্ডিকেট করবে যে এটা অ্যাক্টিভিটি কমে যাচ্ছে, সলিড কম্পোনেন্ট চলে আসতেছে মানে অ্যাক্টিভিটি কমে আসতেছে, ট্রানজিশনাল পিরিয়ডে আছে। এবং যদি এর ভেতরে হেটারোজেনাস কন্টেন্ট চলে আসে, ক্যালসিফিকেশন হয়, বিশেষ করে হেটারোজেনাস কন্টেন্ট চলে আসলে স্টেজ 4, এবং ক্যালসিফিকেশন যদি হয়ে যায় তাহলে স্টেজ 5। 4 এবং 5 এটা হচ্ছে ইনঅ্যাক্টিভ স্টেজ। আমাদের ইউনিলোকুলার এবং মাল্টিপল যদি ডটার সিস থাকে এটা হলো অ্যাক্টিভ, ডিটাচড হয়ে গেলে অথবা ভিতরে সলিড কম্পোনেন্ট চলে আসলে সেটা হচ্ছে ট্রানজিশনাল পিরিয়ড। এবং এখানে গার্ভি ক্লাসিফিকেশনের সাথে কিছুটা পার্থক্য আছে, সেটা হচ্ছে C1 যেটা সিস্টিক এখানোকোকোসিস স্টেজ 1, সেটা গার্ভিতে 1। আমরা যদি দেখি 2 এবং 3B দেখতে কিছুটা একই রকম, এটা আবার গার্ভিতে 3 বলছে এই দুটাকে। এবং যেটা ডিটাচড সিস্ট এটাকে আবার গার্ভিতে, যাই হোক গার্ভিতে 2 বলছে। যাই হোক আমাদের মোটামুটি মনে রাখতে হবে যে এইরকম কিছুটা অ্যাপিয়ারেন্স আসতে পারে, যে সিস্ট উইদিন সিস্ট বা ডোয়াটার সিস্ট, তারপরে ডিটাচড সিস্ট আসতে পারে, এবং এই সিস্ট গুলো সলিড, ভেতরে সলিড কম্পোনেন্টের মধ্যে আসতে পারে। এবং ক্যালসিফিকেশন, ফাইনালি আস্তে আস্তে এগুলো ক্যালসিফিকেশন হবে, যতটা ক্যালসিফিকেশন হবে তত ইনঅ্যাক্টিভ। ফুললি ক্যালসিফিকেশন হয়ে গেলে টোটালি ইনঅ্যাক্টিভ। এবং ডটার সিস্ট যদি থাকে তাহলে কিন্তু অ্যাক্টিভ স্টেজ, এবং একটা ইউনিলোকুলার সিস্ট যদি থাকে সেটা অ্যাক্টিভ স্টেজ। এখন যখন এর ভিতরে কোনো এয়ার আসবে না তখন আমরা কিন্তু এয়ার ফ্লুইড দেখতে পারবো না, তখন একটা সিস্টের মতো মনে হবে, যেহেতু একটা ক্রনিক প্রসেস। সো এটার চারিদিকে ইনফ্লামেটরি চেঞ্জ নাও পেতে পারি আমরা লাংসে যদি চিন্তা করি, যদিও এটা আমরা লিভারেরটা দেখলাম। এরপরে আমরা যদি দেখি এইখানে আহ যদি ওভারভিউ করি তাহলে সেরকম কোনো কিছু দেখা যাচ্ছে না, তবে কাছে থেকে যদি দেখি, সূক্ষ্মভাবে দেখলে রাইট লোয়ার জোনে হেপাটিক শ্যাডোর কাছাকাছি এখানে একটা আমরা ইরেগুলার ক্যাভিটারি লেশন দেখতে পাচ্ছি। ইনার মার্জিনটা যদি একটু দেখি, ইরেগুলার অথবা নোডিউলার, এবং এক পাশে থিক আছে মার্জিন, কোনো কোনো জায়গায় স্পিকুলেটেড মনে হচ্ছে। এবং এটা যদি সিটি কাট করি, এক্স রেতে একেবারেই বোঝা যাচ্ছিল না, কিন্তু সিটিতে মনে হচ্ছে যে আহ, আহ, একটা খারাপ লেশন। সেখানে আমরা যদি দেখি ইনার ওয়ালটা নোডিউলার, এটা খুব গুরুত্বপূর্ণ একটা ফাইন্ডিং, যেটা ম্যালিগনেন্ট ক্যাভিটারি লেশনের পক্ষে যায়। ইনার ওয়ালটা নোডিউলার, এবং ওয়ালটা ঠিক হয় ম্যালিগনেন্ট ক্যাভিটারি লেশনে, এবং আউটার ওয়াল ইল-ডিফাইন্ড হতে পারে, স্পেকুলেটেড হতে পারে, যেটা আমরা এখানে পাচ্ছি স্পেকুলেটেড আউটার ওয়াল অনেকগুলো জায়গাতেই। সারাউন্ডিং কিছু ইনফ্লামেটরি চেঞ্জ আসছে, এবং এগুলোতে ম্যালিগন্যান্ট ক্যাভিটারি লেশনেও সামান্য ফ্লুইড থাকতে পারে, এয়ার ফ্লুইড লেভেল থাকতে পারে। প্রাইমারিতে সাধারণত কিছু ফ্লুইড থাকতে পারে, সেখানে নেক্রোটিক কম্পোনেন্ট বা হেমোরেজ হতে পারে। আর যেটা সেকেন্ডারি সেগুলোতে সাধারণত ড্রাই টাইপেরই হয়। যাই হোক, আমি গ্রসলি যদি বলি এয়ার ফ্লুইড লেভেলটা স্মল আসতে পারে অথবা ড্রাই থাকতে পারে।
এবং যেহেতু মেটাস্টাসিস এখন আমাদেরকে এগুলো ক্লিনিক্যালি কোরিলেট করতে হয় অনেক সময় যে প্রাইমারি কোনো হিস্ট্রি আছে কিনা, অথবা একই ফিল্মে অন্য কোথাও প্রাইমারির কোনো ফাইন্ডিং আছে কিনা সেগুলোর সাথে কম্পেয়ার আমাদের করতে হয়। সেকেন্ডারি, প্রাইমারি সেকেন্ডারি দুই ধরনেরই হতে পারে ক্যাভিটারি। মূল কথা হচ্ছে আমাদের থিক ওয়াল হবে, ইনার ওয়ালটা নডিউলার হবে অথবা ইরেগুলার হবে, স্মল এয়ার ফ্লুইড লেভেল থাকতে পারে। আহ, এবং আরেকটা গুরুত্বপূর্ণ হচ্ছে লিম্ফ নোড। ম্যালিগনেন্সি যেহেতু, লিম্ফ নোড আমরা মেডিস্টেনাল বা অ্যাবডোমিনাল লিম্ফ নোড পেতে পারি। এটা আমরা করোনাল সেকশনেও দেখতে পাচ্ছি একইভাবে। ইনার ওয়ালটা যে নডিউলার, এটা খুব ভালোভাবে বুঝতে পারতেছি। থিক ওয়াল, এটা খুব ভালোভাবে বুঝতে পারতেছি। এবং আরেকটা আছে অ্যাসপারজিলোমা, এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। যে কোনো ক্যাভিটারি লেশন, সেটা টিউবারকুলার পোস্ট টিবিতে যদি ক্যাভিটারি হয় অথবা ব্রোঙ্কিয়েক্টাসিস যদি হয়, সেখানে আহ, একটা বড় ক্যাভিটারি লেশন যদি তৈরি হয়, অনেক দিন ধরে একটা ক্যাভিটি যদি থাকে, বা নিউমাটোসিস, যে কোনো ধরনের একটা ক্যাভিটি যখন অনেক দিন ধরে থাকে, এখানে ফাঙ্গাল ইনফেকশন হয়। এবং যখন রিজলভিং স্টেজে যায়, তখন এই একটা ফাঙ্গাল বল তৈরি হয়, যেটা হলো ডিপেন্ডেন্ট পার্টে থাকে। এবং ডিপেন্ডেন্ট পার্টে বলটা থাকার কারণে আপার পার্টে, নন ডিপেন্ডেন্ট পার্টে একটা এয়ার ক্রিসেন্ট দেখা যায়। এটা হলো খুব ইম্পর্টেন্ট ফাইন্ডিং। এখান থেকে অ্যাসপারজিলোমা আমরা কমেন্ট করি এয়ার ক্রিসেন্ট সাইন দেখে নন ডিপেন্ডেন্ট পার্টে, এবং এটা আমরা সিটিতে দেখতে পাচ্ছি। এখন সিটিতে যদি আমরা এটা কনফার্ম করতে চাই যে এটা একটা মুভিং কন্টেন্ট, তখন আমরা যদি পোস্টারটা চেঞ্জ করি, তাহলে দেখতে পারবো যে এয়ার ক্রিসেন্টটা নন ডিপেন্ডেন্ট পার্টে সবসময় বেশি থাকতেছে। এছাড়াও আমাদের রিউমাটয়েড রিউমাটয়েড নডিউল থাকতে পারে, ভেগনার গ্রানুলোমাটোসিস, যেখানে গ্রাজুয়েশন ম্যাটেরিয়ালটা এক্সপেল আউট হয়েও ক্যাভিটারি লেশন তৈরি হতে পারে। ইনফার্কশনে যদি সেকেন্ডারি ইনফেকশন হয়, সেখান থেকেও হতে পারে। ব্রঙ্কোজনিক সিস্ট, বুলা, ব্লেবস, এগুলো থেকেও ক্যাভিটারি লেশন তৈরি হতে পারে। সিকোয়েস্ট্রেটেড লাং সেগমেন্ট যেটা, সেখান থেকেও ক্যাভিটারি লেশন তৈরি হতে পারে। তবে আমাদের মেইন পরীক্ষার জন্য যেগুলো লাগবে, লাং অ্যাবসেস, টিউবারকুলার ক্যাভিটি, অ্যাসপারজিলোমা এবং ম্যালিগন্যান্ট ক্যাভিটি, এগুলো। এরপরে আমরা যেটা দেখতেছি সেটা হচ্ছে একটা কলাপস। এখানে পার্শিয়াল অথবা টোটাল ভলিউম লস হবে একটা লাংসের। আবার এটা যদি আমরা অ্যানাটমিক্যাল এক্সটেন্টের উপর ভিত্তি করে চিন্তা করি, সেটা টোটাল লাং হতে পারে, লোবার হতে পারে, লোবার অ্যাটেলেক্টাসিস, সেগমেন্টাল হতে পারে, সাবসেগমেন্টাল হতে পারে। এবং মরফোলজি অনুযায়ী এটা আবার স্পেশাল কিছু মরফোলজি আছে, যেমন যদি খুবই মিনিমাল টাইপের হয়, সেক্ষেত্রে লিনিয়ার অ্যাটেলেক্টাসিস বলা হয়। স্পেশাল ফর্ম আরেকটা আছে, রাউন্ড অ্যাটেলেক্টাসিস। আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে লেফট লোয়ার লোবার কলাপস। এই ফিল্মটা স্যারদের কাছে আছে, এই জন্য এটা গুরুত্বপূর্ণ। লোয়ার লোবার কলাপস এবং কনসলিডেশন, যেহেতু কার্ডিয়াক শ্যাডোর ভিতর দিয়ে এক্সট্রা শ্যাডো দেখা যায়, এই জন্য আমরা কতটুকু অবজার্ভ করতে পারতেছি, এই জন্য ফিল্মটা স্যারদের কাছে থাকে। এবং লোয়ার লোবার কলাপস পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। কলাপসটা আমরা কিরকম দেখতে পারবো, একটা লাং কলাপসটা আমরা কতটুকু দেখতে পারবো, সেটা নির্ভর করবে আহ, কি মেকানিজমে কলাপসটা হলো, কতটুকু কলাপস হচ্ছে, এর সাথে কনসলিডেশন অথবা অন্য কোনো প্যাথোলজি আছে কিনা, এবং আগে থেকে পেশেন্টের কোনো ডিজিজ আছে কিনা, তার উপর ভিত্তি করে আমরা এই কলাপসটা কেমন দেখতে পারবো সেটা নির্ভর করবে। এবং কলাপস দেখতে গেলে আমাদেরকে কিছু সাইন দেখতে হয়। সেগুলোর মধ্যে কিছু আছে ডিরেক্ট সাইন, কিছু আছে ইনডিরেক্ট সাইন। আমরা যদি এখানে দেখি, এখানে একটা হার্টের ভিতর দিয়ে আমরা একটা ট্রায়াঙ্গুলার রেডিও অপাসিটি দেখতে পাচ্ছি। ডিরেক্ট সাইন যদি আমরা চিন্তা করি, সেক্ষেত্রে আমাদের যে ফিশারটা আছে, লাংসের যে ফিশার, ইন্টারলোবার ফিশার, এই ফিশার গুলোর ডিসপ্লেসমেন্ট হবে। যেহেতু ফিশার দিয়েই লোব গুলো ভাগ হয়, তার মানে একটা লোব যদি কলাপস করে, তখন ফিশারটা ডিসপ্লেসমেন্ট হবে। এবং এর লাংসের ভিতরে যে এয়ার থাকে, যেহেতু এখানে ভলিউম লস হচ্ছে, তার মানে এরিয়েশনটা থাকবে না, এবং
এটা ইনডিরেক্টলি বলতে চাচ্ছে যে এটা ডেনসিটিটা বা রেডিও অপাসিটিটা বেশি হবে, যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি রেডিও অপাসিটি বেশি আছে। এবং এটা যে মার্জিনটা দেখতে পাচ্ছি এটা আসলে ফিশার ডিসপ্লেসমেন্ট। এর সাথে ভাস্কুলার এবং ব্রোঙ্কিয়াল যে ট্রিটা আছে এর ভেতরে, যেহেতু এয়ারটা লস্ট হয়ে গেল, তার মানে এর ভেতরে যে ব্রোঙ্কোভাস্কুলার যে মার্কিং বান্ডলটা আছে এগুলো কিন্তু ক্রাউডিং হয়ে যাবে, কাছাকাছি চলে আসবে। এটা একটা ডিরেক্ট সাইন। তিনটা ডিরেক্ট সাইন: ফিশারটা ডিসপ্লেসমেন্ট হবে, লস অফ এরিয়েশন অথবা অপাসিটি বা ডেন্সিটিটা বেশি হবে, এবং ব্রোঙ্কিয়াল ট্রি বা ভাস্কুলার মার্কিংটা ক্রাউডিং হবে। এই তিনটা। তবে আমাদের ক্ষেত্রে ইনডিরেক্ট সাইন গুলো খুবই গুরুত্বপূর্ণ। যেমন ডায়াফ্রাম যেহেতু থাকে লাংসের সাথে অ্যাটাচড, তো এদিকে কোনো কলাপস হলে ডায়াফ্রামটা ইলেভেশন হবে। যদিও লোয়ার লোবে যদি কলাপস হয় সেক্ষেত্রে ডায়াফ্রামের ইলেভেশনটা বেশি প্রমিনেন্ট হয়। মিডিস্টেনাল ডিসপ্লেসমেন্ট: যদি যেই সাইডে লাংটা কলাপস হবে, লাং ভলিউম কমে যাবে, মিডিস্টেনামটা সেদিকে ডিসপ্লেসড হবে। এটা একটা খুবই গুরুত্বপূর্ণ সাইন। এবং আপার লোবে যদি কোনো প্রবলেম হয় তাহলে ট্রাকিয়াল ডিসপ্লেসমেন্টটা আমরা বেশি বুঝতে পারবো। এর সাথে আছে হাইলাম ডিসপ্লেসমেন্ট আমরা আমরা জানি যে লেফট হাইলার শ্যাডোটা একটু উপরে থাকে। রাইট হাইলার শ্যাডো এবং লেফট হাইলার শ্যাডো দুইটা একই লেভেলেও থাকতে পারে, তবে লেফট হাইলার শ্যাডো কোনোভাবেই নিচের দিকে থাকবে না। যদি নিচের দিকে থাকে লেফট হাইলার শ্যাডো, তার মানে বুঝতে হবে যে কোনো একটা প্যাথোলজি আছে। এবং এই ক্ষেত্রে আমরা যদি দেখি লেফট হাইলার শ্যাডোটা ডিপ্রেসড আছে। লেফট হাইলার শ্যাডোটা একটু উপরে থাকার কারণ হচ্ছে লেফট পালমোনারি আর্টারিটা ডিরেক্ট কন্টিনিউ করে পালমোনারি ট্রাঙ্ক থেকে, এবং এটা প্রিন্সিপাল ব্রঙ্কাসের উপর দিয়ে যায়। এবং আমরা জানি যে হাইলার শ্যাডোটা মেইনলি পালমোনারি আর্টারি দিয়ে হয় বা পালমোনারি ভেসেল দিয়ে হয়, এবং এখানে পালমোনারি আর্টারিটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, এবং সেজন্যই লেফট হাইলার শ্যাডোটা একটু উপরে থাকে নর্মালি। হাইলার ডিসপ্লেসমেন্টটা একটা গুরুত্বপূর্ণ ইনডিরেক্ট সাইন। এবং আরেকটা হচ্ছে কম্পেনসেটরি হাইপার ইনফ্লেশন: যখন একদিকে একটা পার্টে কলাপস হবে বা একটা লাংসে কলাপস হবে, তখন বাদবাকি যে পার্ট আছে অথবা অপোজিট লাং হাইপার ইনফ্লেশন হয়ে সেটা কম্পেনসেট করার চেষ্টা করবে, এবং সেক্ষেত্রে লাংসের পার্ট হার্নিয়েশনও হতে পারে, এক সাইড থেকে আরেক সাইডে হার্নিয়েশনও হতে পারে। তো আমরা যদি দেখি ডিরেক্ট সাইন হচ্ছে ফিশারাল ডিসপ্লেসমেন্ট, লস অফ ভ্যারিয়েশন অথবা অপাসিটি বাড়বে, এবং ভাস্কুলার ক্রাউডিং হবে। এবং যদি ইনডিরেক্ট সাইন দেখি, ডায়াফ্রাম একটা হতে পারে ইলেভেশন, মিডিস্টেনাল ডিসপ্লেসমেন্ট হবে, হাইলার ডিসপ্লেসমেন্ট হবে, এবং কম্পেনসেটরি হাইপার ইনফ্লেশন হবে বাদ বাকি পার্টে। সেটা পুরো লাংসে হতে পারে, অপোজিট লাংসে, অথবা সেম সাইডে অন্য পার্টগুলোতে হতে পারে। আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি সেটা কার্ডিয়াক শ্যাডোর ভেতর দিয়ে একটা ট্রায়াঙ্গুলার রেডিও অপাসিটি দেখতে পাচ্ছি। এবং এটা যেহেতু ডায়াফ্রামের সাথে থাকবে, যেহেতু লোয়ার লোব, তার মানে কিন্তু ডায়াফ্রামের মিডিয়াল পার্টটা, লেফট হেমিডায়াফ্রামের মিডিয়াল পার্টটা আমরা কিন্তু আউটলাইন করতে পারবো না। এটা একটা গুরুত্বপূর্ণ ফাইন্ডিং, সেটা ইন্ডিকেট করবে লেফট লোয়ার লোবার কলাপসের পক্ষে। এখন আমরা যদি বিভিন্ন ধরনের কলাপস দেখি, বিভিন্ন লোবের কলাপস যদি দেখি, এটা প্রথম যেটা এ এবং বি যদি দেখি, ফ্রন্টাল এবং ল্যাটারাল ভিউতে আপার লোবার কলাপস হলে হরাইজন্টাল ফিশার আস্তে আস্তে উপরে এবং সুপিরিয়র মিডিয়ালি ডিসপ্লেসমেন্ট হবে। এবং ল্যাটারাল ভিউ যদি দেখি, হরাইজন্টাল ফিশারটা তো উপর দিকে যাচ্ছে, এবং অবলিক ফিশারটার আপার পার্টটা আস্তে আস্তে সামনের দিকে ডিসপ্লেসমেন্ট হবে। এবং রাইট মিডল লোব যদি দেখি, রাইট মিডল লোবের কলাপসে হরাইজন্টাল ফিশারটা আস্তে আস্তে ইনফিরিয়রলি এবং মিডিয়ালি ডিসপ্লেসমেন্ট হবে। এবং এটা যদি একটু খেয়াল করি যে হার্টের দিকে ডিসপ্লেসমেন্ট হচ্ছে। সো এই কার্ডিয়াক সিলোয়েটটা কিন্তু লস্ট হতে পারে এটার ক্ষেত্রে, মিডল লোবের ক্ষেত্রে। এবং ল্যাটারাল ভিউতে আমরা দেখবো যে হরাইজন্টাল ফিশারটা ইনফিরিয়রলি এবং অবলিক ফিশারের লোয়ার পার্টটা সামনের দিকে ডিসপ্লেসমেন্ট হবে।
রাইট লোয়ার লোবার কলাপস যদি দেখি, লোয়ার লোবার কলাপসের ল্যাটারাল ভিউতে যদি দেখি, অবলিক ফিশারটা পোস্টেরিয়রলি এবং ইনফিরিয়রলি আস্তে আস্তে ডিসপ্লেসমেন্ট হবে, হরাইজন্টাল ফিশারও একটু ইনফিরিয়রলি ডিসপ্লেসমেন্ট হবে। এবং ফ্রন্টাল ভিউতে যদি দেখি, হরাইজন্টাল ফিশারটা মিডল লোবের মতোই কিছুটা ডিসপ্লেসমেন্ট হবে। রাইট আপার লোবার কলাপস যদি দেখি, এখানে ফ্রন্টাল ভিউতে এখানে যেহেতু হরাইজন্টাল ফিশার নাই লেফট সাইডে, সো এখানে হরাইজন্টাল ফিশারের যে ডিসপ্লেসমেন্ট আমরা রাইট সাইডে বুঝতে পাচ্ছিলাম সেটা কিন্তু এখানে বুঝতে পারবো না, বরং অপাসিটি কিছুটা উপরের দিকে, আপার এবং মিড জোনে লাংসের যে অপাসিটি কিছুটা বাড়তে পারে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে ডিসপ্লেসমেন্টটা হবে হচ্ছে উপরের দিকে, কিন্তু এটা আমরা কোনো যেহেতু হরাইজন্টাল ফিশার নাই, ফিশার আর ডিসপ্লেসমেন্টটা বুঝতে পারবো না, এখানে একটু অপাসিটি বাড়তে পারে। তবে ল্যাটারাল ভিউতে আমরা যেটা অবলিক ফিশারের ডিসপ্লেসমেন্টটা সামনের দিকে এবং থোরাসিক ওয়ালের হরাইজন্টালি বা প্যারালালি এটা যে সামনের দিকে ডিসপ্লেসমেন্ট হবে সেটার সম্পর্কে ধারণা পেতে পারি। এবং লোয়ার লোবার কলাপস যদি হয় সেক্ষেত্রে আমরা এই অবলিক ফিশারটা পোস্টেরিয়রলি এবং ইনফিরিয়র ডিসপ্লেসমেন্ট হবে এটা দেখতে পারবো। সিটি কাটে তো আমরা ক্লিয়ারলি বুঝতে পারবো যে একটা ডেন্সিটি বেশি, একটা হাইপার ডেন্স এরিয়া দেখা যাচ্ছে, সেটা ভার্টিব্রাল কলামের দিকে অ্যাবার্ট করে থাকবে। আহ, যদি করোনাল ভিউ দেখি তাহলে আমরা এটা দেখতে পাচ্ছি একটা ট্রায়াঙ্গুলার এরিয়া ভার্টিব্রাল কলামের সাথে। এটা আরেকটা ফিল, এটা যদি আমি ফলো করি তাহলে এইটা ট্রায়াঙ্গুলার কিছুটা আগের মতোই, তবে বর্ডারটা একটু কনভেক্স মনে হচ্ছে। আমরা এর আগে দেখছিলাম যে মেডিস্টিনাল নিউরোজেনিক টিউমারও এই এই জায়গাতে হতে পারে, সেটাও একটা গুরুত্বপূর্ণ ডিফারেন্সিয়াল এটার ক্ষেত্রে হতে পারে। এবং ল্যাটারাল ভিউতে আমরা যদি দেখি এরকম যেটা ভার্টিব্রাল কলাম, আমরা ল্যাটারাল ভিউতে রেট্রোকার্ডিয়াক স্পেসে দেখি যেটা, সেটা হচ্ছে যে ভার্টিব্রাল কলাম আস্তে আস্তে নিচের দিকে রেডিও লুসেন্ট হচ্ছে, কালো হচ্ছে আস্তে আস্তে, উপর থেকে নিচের দিকে আস্তে আস্তে কালো হবে। কিন্তু এখানে যদি দেখি উপরের দিকে ঠিকই আছে, মাঝখানে একটু কালো হচ্ছিল, কিন্তু হঠাৎ করে দেখা যাচ্ছে এই এই পার্টটাতে ভার্টিব্রাল কলামের এই অপাসিটি বাড়তেছে, তার মানে এটা ভার্টিব্রাল কলামের পাশে কিছু একটা অ্যাবনর্মালিটি আছে। এবং সিটি যদি করি সেটাতে আগের মতো না, এটা বরং আগেরটাতে আমরা এর ভিতর দিয়ে যে পালমোনারি ভেসেলের যে ক্রাউডিং সেটা বুঝতে পারতেছিলাম, কিন্তু এখানে কিন্তু ভাস্কুলার ক্রাউডিংটা বুঝতে পারতেছি না, বরং এটা একটা সলিড টাইপের ম্যাস মনে হচ্ছে। এবং এখানে যদি দেখি এটা আগেরটার মতো যেমন নিচের দিকে ট্রায়াঙ্গুলার কমপ্লিটেড ট্রায়াঙ্গুলার ছিল সেরকমটা না, এবং এটা ভার্টিব্রাল কলামের সাথে আগেরটার মতো লেগে আছে, ভাস্কুলার ক্রাউডিংটা এখানে আমরা দেখতে পাচ্ছি না। যদি আমি এটার বেসটা দেখি তাহলে ব্রড একটা বেস এবং অবটিউজ অ্যাঙ্গেল, তার মানে এটা একটা এক্সট্রা অ্যাক্সিয়াল একটা লেশন প্যারাভার্টিব্রাল, এটা একটা নিউরোজেনিক টিউমার গ্যাংলিও নিউরোমা। বা যাই হোক, এটা যেহেতু লোয়ার লোবার কলামস ভার্টিব্রাল কলামের দিকেই হয়, সো এটা একটা ডিফারেন্সিয়াল এখানে হতে পারে। এটা আমরা দেখতে পাচ্ছি যে আপার লোবার কলাপস, আমরা যেটা বলছি যে রাইট আপার লোবার কলাপসে হরাইজন্টাল ফিশারটা উপরের দিকে আস্তে আস্তে ডিসপ্লেসমেন্ট হবে, এবং এটা আস্তে সুপিরিয়রলি এবং মিডিয়ালি ডিসপ্লেসমেন্ট হবে। এবং ল্যাটারাল ভিউ যদি দেখি তাহলে আমাদের রেট্রো স্টার্নাল স্পেসটা আমরা কিন্তু এখানে অবলিটারেশন দেখতে পাচ্ছি। এবং সিটি কাটে আমরা একটা ম্যাসে কিন্তু এরকম ভাস্কুলার ক্রাউডিং থাকবে না। এই কলাপসের ক্ষেত্রে আমরা নর্মাল যে ভেসেল ভাস্কুলার কোর্স গুলো খুব ভালোভাবে বুঝতে পারবো। এবং যদি কোনো কারণে এটার ব্রোঙ্কিয়াল ট্রিটা প্যাটার্ন থাকে, এয়ার ব্রোঙ্কোগ্রামও আমরা এক্স রেতে পেতে পারি বা সিটিতে পেতে পারি, তবে ভাস্কুলার যে কোর্স এটা নর্মাল কোর্সেই থাকবে, যেটা ম্যাসে সাধারণত এত সুন্দর কোর্সে ভেসেল গুলো থাকে না। এখানেও আমরা দেখতে পাচ্ছি
অ্যাপেক্স এপিক্যাল রিজন এবং মিডিস্টানামের সুপিরিয়র অ্যাসপেক্ট বরাবর একটা হাইপারডেন্স এরিয়া ক্রিসেন্ট শেপ। এটা আমরা যদি দেখি, আহ, যদি নর্মালি একটা কমেন্ট করা হয় এটাতে, তাহলে ইনহোমোজেনাস অপাসিটি রাইট লোয়ার জোনে বলা হবে। কিন্তু যদি ল্যাটারাল ভিউ দেখি তাহলে মনে হচ্ছে একটা লিনিয়ার এরিয়া। এটা হচ্ছে রাইট মিডল লোব কলাপস। আমরা ছবিতে দেখছিলাম যে রাইট মিডল লোব কলাপসে হরাইজন্টাল ফিশার নিচের দিকে এবং অবলিক ফিশার সামনের দিকে এবং সুপিরিয়র দিকে ডিসপ্লেসমেন্ট হয় এবং পুরো মিডল লোবটা একটা এরকম একটা লিনিয়ার অপাসিটি হিসেবে আসছে এটার ক্ষেত্রে। এটা ফ্রন্টাল ভিউতে যেটা আমরা এর আগে দেখলাম খুব ভালোভাবে বোঝা যাচ্ছে না, তবে লর্ডোটিক ভিউ যদি করা হয় সেক্ষেত্রে রাইট মিডল লোব কোলাপসটা অনেক সময় আহ, ভালো দেখা যায়, কারণ আমরা যখন লর্ডোটিক ভিউ করি তখন আমরা বিমটা সরাসরি সামনে পিছনে না দিয়ে একটা অবলিক 30 ডিগ্রি অ্যাঙ্গুলেশন করে দেই, যেটা পিছন থেকে করলে কর্ডাল অ্যাঙ্গুলেশন, সামনের দিক থেকে বিম দিলে ক্রেনিয়াল অ্যাঙ্গুলেশনে করি, এবং তখন কিন্তু এই যে এই যে কলাপস পার্টটা মোটামুটি ভালোভাবে বোঝা যাবে। এখন আমরা যেটা দেখতে পাচ্ছি এটা রাইট লেফট আপার লোবার কলাপস। আমরা যেটা ছবিতে দেখছিলাম এখানে অ্যারো হিসেবে ছিল, যেহেতু এখানে হরাইজন্টাল ফিশার নাই, ফিশারাল ডিসপ্লেসমেন্টটা এখানে ভালোভাবে বোঝা যাবে না। আহ, এর এর পরিবর্তে আমরা এই জায়গাটা অপাসিটির একটা ডিফারেন্স পাবো। এবং অনেক সময় যেটা হয়, যখন আপার লোবটা কলাপস হয়ে যাচ্ছে তখন লোয়ার লোব হাইপার ইনফ্লেশন হবে, এবং লোয়ার লোব হাইপার ইনফ্লেশন হয়ে আহ, যেটা অ্যাওরটিক নাকল অথবা ডিসেন্ডিং অ্যাওরটা এর এর পাশে চলে আসবে, এবং কলাপস পার্টটা আপার লোবের কলাপস পার্টটা এই অ্যাওরটিক নাকল এবং ডিসেন্ডিং অ্যাওরটা থেকে যখন ডিটাচড হয়ে যাবে, তখন আমরা এইখানে অ্যাওরটিক নাকল এবং ডিসেন্ডিং অ্যাওরটা বরাবর একটা লিনিয়ার লুসেন্সি হিসেবে পাবো, যেটাকে লুফ সিসেল সাইন বলে অথবা এয়ার ক্রিসেন্ট এয়ার সিসেল এটার মিনিং। তবে লুফ সিসেল সাইন বলে যদি আপার লেফট আপার লোবার কলাপসের ক্ষেত্রে আপার লোবটা অ্যাওরটিক নাকল থেকে কোনোভাবে ডিটাচড হয়ে যায় এবং হাইপার ইনফ্লেটেড বা কম্পেনসেটরি হাইপার ইনফ্লেটেড লোয়ার লোবের পার্টটা অ্যাওরটিক নাকলের পাশে চলে আসে, তখন এরকম একটা সাইন পাওয়া যেতে পারে। এবং আমরা সিটিতে দেখতে পাচ্ছি যে অবলিক ফিশারটা সামনের দিকে চেস্ট ওয়াল বরাবর ডিসপ্লেসমেন্ট হচ্ছে, এবং যখন এটা ছোট হয়ে যাবে অনেক বেশি কলাপস হবে তখন কিন্তু আস্তে আস্তে আবার চেস্ট ওয়াল থেকে ডিটাচড হয়ে যাবে। এখানে আমরা দেখতে পাচ্ছি ওই লুফসিসেল সাইনটা, লুফসিসেল সাইন এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা রেডিও অপাসিটি বেশি এবং হাইপার ইনফ্লেটেড পার্টটা অ্যাওরটিক নাকল বরাবর অ্যাওরটিক নাকল এবং কলাপস লাগের মাঝখানে চলে আসছে, এবং আসার কারণে এদিকে একটা ক্রিসেন্ট বা লিনিয়ার রেডিও লুসেন্ট এরিয়া হিসেবে পাচ্ছি, যেটা একটা গুরুত্বপূর্ণ সাইন হতে পারে লেফট আপার লোবার কলাপসের জন্য। এবং এর সাথে আমরা যেটা বললাম, যদি কোনো কারণে মিনিমাল কলাপস হয়, সাবসেগমেন্টাল কলাপস হয়, সেক্ষেত্রে আমরা প্লেট অথবা ব্যান্ড অ্যাটেলেক্টেসিস বলতে পারি, যেটা এখানে দেখতে পাচ্ছি। এখানে একটা সেগমেন্টের ছোট একটা পার্ট কলাপস করছে এবং সেটা একটা লিনিয়ার ব্যান্ড হিসেবে দেখতে পাচ্ছি, যেটা লিনিয়ার অ্যাটেলেক্টেসিস বলা যেতে পারে, প্লেট অ্যাটেলেক্টেসিস, ব্যান্ড অ্যাটেলেক্টেসিস, ডিসকয়েড অ্যাটেলেক্টেসিস, এরকম বিভিন্ন নামে বলা যেতে পারে। এর সাথে আমাদের আরেকটা স্পেশাল টার্ম আছে রাউন্ড অ্যাটেলেক্টেসিস। এখানে একটা রাউন্ড এরিয়া হিসেবে দেখতে পাচ্ছি, আহ, একটা রোড প্যাটার্নে দেখতে পাচ্ছি। এখানে যেটা হয়, এটা অ্যাকচুয়ালি প্রবলেমটা মেইনলি প্লুরাতে। প্লুরাল প্রবলেমটা বেশ কয়েকভাবে হতে পারে। একটা হচ্ছে এখানে কোনো কারণে যদি ইফিউশন থাকে এবং ইফিউশন যখন রিজলভ হচ্ছে তখন একটা পার্ট এখানে ইনট্র্যাপ হতে পারে, লাংসের পার্ট ইনট্র্যাপ হয়ে যেতে পারে, এবং আমরা এখানে দেখতে পাচ্ছি যে যে ব্রঙ্কাস এবং ভাস্কুলার যে সাপ্লাইটা ছিল,
সাপ্লাই কিন্তু এর ভিতরে চলে যাচ্ছে একটা রোল্ড একটা মানে ঘূর্ণিঝড়ের মতো কিছুটা মনে হচ্ছে, ওয়ার্লপুলের মতো মনে হচ্ছে, এবং মনে হচ্ছে যে এখান থেকে ভেসেল গুলো ছড়ায় ছড়ায় যাচ্ছে। এখন এটা একটা হতে পারে, আরেকটা হতে পারে যদি কোনো কারণে প্লুরাতে যদি ফাইব্রোসিস হয়, আহ, যেমন অ্যাসবেস্টোসিস হতে পারে, সেক্ষেত্রেও এরকম ঘটনা ঘটতে ঘটতে পারে, যখন একটা টিস্যু লাং টিস্যু ওর ভেতরে ইনট্র্যাপড হয়ে যাবে। এখন রেডিওলজিক্যালি এটা আমরা একটা ম্যাসের মতো পাবো, রেডিওলজিক্যালি ম্যাসের মতো পাবো, কিন্তু ম্যাসের আউটলাইন যদি আমরা চিন্তা করি, একটা ম্যাসের আউটলাইন যেমন স্পেকুলেশন থাকে কিছুটা ওই রকমই হবে, তবে এটা একটু পার্থক্য হচ্ছে এটা প্লুরাল বেসডই হয়, প্লুরাল বেসড হয়, এবং এটা একটু ট্রায়াঙ্গুলার শেপ হয়, এবং এইখান থেকে যে ভেসেলটা, পালমোনারি ভেসেলটা মনে হবে যে এখান থেকে ছড়ায়া ছড়ায়া যাচ্ছে, বা অনেক সময় হাইলাম থেকে এর ভেতরে ঢুকতেছে এরকমও মনে হতে পারে। এটা একটা গুরুত্বপূর্ণ ফাইন্ডিং, যেটা রাউন্ড অ্যাটেলেক্টেসিস অথবা ফোল্ডেড লাং বলে এটাকে, অথবা ব্লেসফস্কি সিনড্রোম বলে। যেটাই হোক, রাউন্ড অ্যাটেলেক্টেসিস নামটাই বেশি জনপ্রিয়, এবং এর ভিতরে কিন্তু ভেসেল আছে। সো এটার ক্ষেত্রে কিন্তু ইনহ্যান্সমেন্টও হবে, তবে পোস্ট কন্ট্রাস্ট যদি স্ক্যান করা হয় তাহলে এই যে এর ভেতরে ভাস্কুলার যে সাপ্লাই, এটা কিছুটা কোমেট টেইলের মতো একটা সাইন দিবে, কোমেট টেইলের মতো সাইন দিবে। ভেসেল গুলো মায়াস থেকে রেডিয়েট করবে এরকম মনে হবে। এখন এটার ডিফারেন্সিয়াল অবশ্যই একটা লাং ম্যাস হবে অথবা প্লুরাল বেসড ম্যাস হবে। সেক্ষেত্রে আমাদেরকে এটা ফলো আপে রাখা লাগতে পারে। যদি ফলো আপে এটার সাইজ বড় হয়, লোকাল ইনফিল্ট্রেশন হয়, সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই এটা ম্যাসের দিকেই চিন্তা করতে হবে, এবং রেডিওলজিক্যালি এটা লাং ম্যাস বা প্লুরাল বেসড একটা ম্যাস হিসেবেই প্রেজেন্ট করে, কারণ এত মানে যেটা আমরা বললাম কোমেট টেইলের মতো একটা অ্যাপিয়ারেন্স হবে, এটা সবসময় ক্লিয়ারলি বলা সম্ভব না যে এটা আসলেই আহ, মানে রাউন্ড অ্যাটেলেক্টেসিস ম্যাস না। তো ফলো আপটা এটার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হতে পারে, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু প্লুরাল ইফিউশন আছে, যেটা আমরা বললাম যে একটা প্লুরাল ইফিউশন রিজলভিং স্টেজে গিয়ে এরকম একটা প্রবলেম তৈরি করতে পারে, যেখানে একটা লাং টিস্যু ইনট্র্যাপড হতে পারে, হয়ে এরকম একটা কন্ডিশন তৈরি করতে পারে। এখন আমরা একটা কেস রাখছি এখানে, একটা আমরা ক্যাভিটারি লেশন দেখতে পাচ্ছি, একটু সারাউন্ডিং কনসলিডেশনের মতো লাগতেছে লোয়ার জোনে, রাইট? এটা যদি সিটি করি তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি থিক ওয়াল, সারাউন্ডিং কনসলিডেশন আছে, একটু লোয়ার বেজাল রিজনের দিকে বেশি পার্ট, ইনার মার্জিনটা নোডিউলার মনে হচ্ছে। এটা সব টিস্যুতে যদি দেখি ইনহ্যান্সিং কিছু পার্ট আছে, নোডিউলার ইনার বর্ডার আছে, ফ্লুইড লেভেলও খুব বেশি মনে হচ্ছে না, একটা ম্যালিগনেন্ট ক্যাভিটারি লেশনের মতো সবকিছু, কিন্তু এটা হিস্টোলজিক্যালি এটা একটা ইনফেক্টেড কেস, যেখানে আহ, মানে লাং অ্যাবসেসের একটা কেস। তার মানে আমি যেটা বলতে চাচ্ছি যে সব সময় আমরা যে টিপিক্যাল ফিচার পাই কমেন্ট করি, কিন্তু টিপিক্যাল ফিচার থেকেও কিন্তু কমেন্ট করার পরে সেটা কিন্তু ডিফারেন্সিয়ালে চলে যেতে পারে। এখানে যদি দেখি মাল্টিপল রাউন্ডেড রেডিওপিক শ্যাডোজ দেখা যাচ্ছে বা নোডিউল দেখা যাচ্ছে ভেরিয়েবল সাইজে, এটা লোয়ার দিকে প্রিডোমিনেন্স দেখা যাচ্ছে, যেটা ক্যানন বল মেটস এর মতোই লাগতেছে, কিন্তু আবার সিটিতেও যদি দেখি এটা লাগছে, কিন্তু সিটির ডেনসিটি যদি দেখি এটা কিন্তু ওয়াটার ডেনসিটি বা ফ্লুইড ডেনসিটি, প্রত্যেকটাই ফ্লুইড ডেনসিটি। এখন ইনহ্যান্সমেন্টটা যদি আমরা দেখি তাহলে মেজারমেন্টের ব্যাপার আছে, আমার কাছে যেহেতু একটাই ছবি, এটা অ্যাকচুয়ালি হাইড্রাটিড সিস্ট, মাল্টিপল হাইড্রাটিড সিস্ট, যেটা কিন্তু আমরা প্লেন এক্স রেতে দেখলে একেবারেই এক বাক্যেই বলে দিব ক্যানন বল মেটাস্টেসিস, কিন্তু অ্যাকচুয়ালি এটা হাইড্রাটিড সিস্টের কেস। তো আমরা সবসময় যে ডায়াগনোসিস করব এটার ডিফারেন্সিয়াল অনেক সময় ম্যালিগনেন্টের একটা ডিফারেন্সিয়াল বিনাইন কিছু হতে পারে।
এতটুকুর জন্য আমি জাস্ট এটা রাখলাম। আমাদেরকে মাথায় থাকতে হবে যে আহ, একটা ডায়াগনোসিসের ডিফারেন্সিয়াল অনেক সময় অনেক বেশি ভেরিয়েশন হতে পারে। ওকে, আমার ডিসকাশন আজকে এতটুকুই। আমরা মেইনলি আজকে যেটা দেখছি সেটা হচ্ছে ক্যাভিটারি লেশন। সেখানে খুব গুরুত্বপূর্ণ হচ্ছে লাং অ্যাবসেস, টিউবারকুলার ক্যাভিটি এবং ম্যালিগন্যান্ট ক্যাভিটি। এর সাথে অ্যাসপারজিলোমা একটা গুরুত্বপূর্ণ ফিল্ম পরীক্ষার জন্য। কলাপসের মধ্যে কলাপসের ডিরেক্ট সাইন, ইনডিরেক্ট সাইন, বিভিন্ন লোবের কলাপসের ক্ষেত্রে কিরকম ফাইন্ডিং আসতে পারে, বিশেষ করে লেফট লোয়ার লোবার কলাপস এবং সাথে অবশ্যই লেফট লোয়ার লোবার কনসলিডেশনও পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, যেহেতু কার্ডিয়াক শ্যাডোর ভেতর দিয়ে পার্টটা দেখা যায়। এই জন্য অনেক সময় এই ফিল্মটা স্যারেরা রাখে যে আমি কার্ডিয়াক শ্যাডোর ভেতর দিয়ে খেয়াল করতেছি কিনা। এবং সাথে আমরা রাউন্ড ডেটেলেক্টেসিস স্পেশাল একটা ফর্ম, যেখানে প্লুরাল ইফিউশন অথবা প্লুরাল কোনো ফাইব্রোসিস থেকে লাং টিস্যু ইন্ট্রাপমেন্ট হয়ে একটা টাইপের ম্যাস ফর্মেশন করতে পারে, যেটা নন নিওপ্লাস্টিক, কিন্তু এটা ডিফারেন্সিয়াল অবশ্যই লাং ম্যাস হতে পারে বা প্লুরাল বেসড ম্যাস হতে পারে। আপনারা কেউ কিছু অ্যাড করতে চাচ্ছেন কিনা? আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছিল? জি ভাইয়া। ওকে, আপনারা কিছু অ্যাড করতে চাচ্ছেন কিনা? অবশ্যই ক্যাভিটাইজেশন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, কলাপসও পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। আহ যদি কেউ কিছু অ্যাড করতে না চান, আমি আমার ডিসকাশন আজকে এখানে শেষ করতে চাচ্ছি। যারা পার্টিসিপেট করছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। আবার কথা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।